হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভি এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা খুব অসাধারণ একটা মোটিভেশনাল সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে কুইন অফ কাউটি। আর এই সিনেমাটি নির্মাণ করা হয়েছে উগান্ডা নামে যে দেশ রয়েছে, পৃথিবীর অন্যতম দরিদ্র একটা দেশ। ওই দেশের দরিদ্রদের মধ্যে সবচেয়ে দরিদ্র যে মেয়ে, যার নাম হচ্ছে ইয়োনা, তাকে নিয়ে সিনেমাটি তৈরি করা হয়েছে। এখানে আমরা দেখবো যে জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো, এবং জন্মের উপর আমাদের কারো কোনো কিন্তু হাত নেই। কেউ আমেরিকাতে কোটিপতির ঘরে জন্ম নিয়েছে, কেউ দেখা গিয়েছে পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম দেশের সবচেয়ে দারিদ্রতম বস্তিতে জন্ম নিয়েছে, কিন্তু তারপর সেখান থেকে যে নিজের কর্মগুণে উঠে আসা যায়, এই সিনেমার মাধ্যমে আমরা সেটাই দেখতে চলেছি। এবং এই সিনেমাটি একটা সত্য ঘটনার উপর নির্মিত। আর এই সিনেমাটি নির্মাণ করা হয়েছিল 2016 সালে আমেরিকাতে, এবং সিনেমাটির বাজেট ছিল বাংলাদেশি 150 কোটি টাকা, আর বক্স অফিসে আয় করেছিল মাত্র 250 কোটি টাকা। আসলে এখনকার যুগে ভালো সিনেমার চেয়ে মারদাঙ্গা, আবল তাবল সেক্সুয়াল কন্টেন্ট থাকবে, কাটাকাটি মারামারি থাকবে, এই ধরনের জিনিসই বেশি চলে। আর এই সিনেমাটির গল্প কতখানি ভালো এটা তুমি আন্দাজ করতে পারবে এটার আইএমডিবি রেট দেখে। এই সিনেমাটির আইএমডিবি রেট হচ্ছে 7.4। তো যাই হোক, আর বাড়তি কোনো কথা না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে যাবো। তার আগে ছোট্ট যদি কোনো বিজ্ঞাপন থাকে সেটা তোমাদেরকে বেয়ার করার জন্য অনুরোধ করছি, এবং যদি তুমি চাও তাহলে কিন্তু তুমি চাইলেই বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারবে, এবং সেই অপশনও আমাদের চ্যানেলে সবসময় দেওয়া থাকে। তো বিজ্ঞাপন যদি থাকে আমরা প্লে করে দিচ্ছি, না থাকলে তোমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছ। আর গাইস, ভিডিওটা স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে। আর আজকে তোমরা 100% একটা রিয়েল সাইট সম্পর্কে জানতে চলেছো। এই সাইটটিতে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট করলেই পাবে 100 টাকা বোনাস। আর বাংলাদেশে এটা খুবই জনপ্রিয় এবং বিশ্বস্ত ওয়েবসাইট হচ্ছে ক্রিকেক্স, যেখানে প্রতিদিন জিলিতে পাবে 500টি ফ্রি স্পিন। আর সাইন আপ করে আমাদের প্রোমো কোড U100 ব্যবহার করলেই পাবে 100 টাকা একদম ফ্রি। আর ক্রিকেক্স দিচ্ছে 500 টাকা ডিপোজিটে 300 টাকা বোনাস। আর এছাড়াও জন্মদিনে পাবে 1000 টাকা জন্মদিন বোনাস। আর তাছাড়া সাপ্তাহিক লাকি ড্রতে তুমি জিততে পারো আইফোন 15 প্রো। আর ক্রিকেক্স দিচ্ছে স্লট গেমে 450% জো ড্রপিং বোনাস। আর এখানে খুব সহজেই বিকাশ, নগদ, রকেট উপায় এবং ব্যাংকের মাধ্যমে তুমি তোমার জেতা টাকা তুলতে পারবে। তো আর দেরি কিসের, আমাদের পিন কমেন্ট থেকে ক্রিকেক্সের অ্যাপ বিনামূল্যে রেজিস্ট্রেশন করো এবং উপার্জনের যাত্রা শুরু করো। তবে আমরা যে বিজ্ঞাপনে দিই না কেন, তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। সিনেমার শুরুতে ব্যাকগ্রাউন্ড থেকে ন্যারেটিভ আমাদের এই ধরনের একটা কথা বলে যে, কথায় আছে পুরো দুনিয়া যাদের উপর হেসেছে তারাই ইতিহাস রচনা করতে পেরেছে। আর আজকের এই সিনেমাতে আমরা এমন একটা মেয়ের গল্প জানবো, যে মেয়ের স্বপ্ন ছিল সে তার মায়ের জন্য একটা বাড়ি কিনবে, কিন্তু দিনে মাত্র 4-5টা ভুট্টা বিক্রি করে তাদের পেটই চালাতে হতো, এমনকি বাড়ি ভাড়াও ঠিক মতো দিতে পারতো না। তো তার মায়ের জন্য বাড়ি কিনতে বা নিজের স্বপ্ন পূরণ করতে তাকে বড় একটা কিছু করতে হবে। আর এরপর আমাদের সেই মেয়ে ইউনাকে দেখানো হয়, যার বয়স মাত্র 10 বছর, কিন্তু অভাব তাকে 20 বছরের অভিজ্ঞতা দিয়ে দিয়েছে। কারণ কথায় আছে একমাত্র অভাবেই মানুষকে ম্যাচুরেট করে দেয়। তো যাই হোক, আমরা এমনিতেই জানি যে উগান্ডা দরিদ্র একটা দেশ, তার উপর ওরা উগান্ডার সবচেয়ে দারিদ্রতম একটা বস্তিতে ছোট্ট একটা কুড়ো ঘরে থাকে, তাও আবার নিজেদের নয়, মাত্র 2 ফুট জায়গার জন্য তাদেরকে ভাড়া দিতে হয়। আর তাদের পরিবার চলে হচ্ছে ভুট্টা বিক্রি করে। আর যদি কোনোদিন তাদের ভুট্টা বিক্রি না হয়, তাদেরকে সেদিন না খেয়েই ঘুমাতে হয়। তো এটাই তাদের জীবন। তবে তাদের মা এত কষ্ট করে যে যদি কোনোদিন সমস্যা হয়ে যায়, সে নিজে না খেয়ে বাচ্চাদেরকে খায়, তবু ওদেরকে খালি পেটে শুতে দেয় না। আর একটা মায়ের এর আর কি বা করা রয়েছে। কিন্তু বহু বছর আগে তার হাজবেন্ড ইউনার বাবা একটা সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে, আর এই কারণে মূলত তারা এত খারাপ অবস্থায় রয়েছে। তো যাই হোক, একদিন ইউনা যখন পানি ভরে আনছিল, তখন সে কিছু বাচ্চাকে স্কুলে যেতে দেখে। আর ওরও তখন ইচ্ছা জাগে যে আমিও স্কুলে পড়বো, ওরকম ইউনিফর্ম পরবো, কিন্তু ওদের তো নিজের পেটই ভরে না, ওরা স্কুলে যাবে কিভাবে বা ইউনিফর্মই পরবে কিভাবে। তো এর জন্য পড়ালেখার চিন্তা বাদ দিয়ে বাড়িতে ফিরে আসে। আর সেখানে ওর মা ওর ভাগের ভুট্টা দিচ্ছিল এবং ওকে বলে দেয় আজকে কিন্তু অবশ্যই 5টা ভুট্টা বিক্রি করতে হবে যে কোনো মূল্যে, না হলে বাড়ি আসিস না। তো এরই মাঝে ইউনার যে বড় বোন, যার নাম হচ্ছে নায়ন, তার বয়ফ্রেন্ড সেখানে বাইক নিয়ে চলে আসে এবং তাকে সাথে যেতে বলে, কিন্তু ইউনার মা নাকও মানা করে দেয়, কারণ তার ওই ছেলেকে একদমই পছন্দ নয়। কিন্তু বড় মেয়ে নায়ন একটু থাকে না, একটু আওয়ারা টাইপ মেয়ে, ওই টাইপ মেয়ে, সে করে কি কোনো কাজের চিন্তা বাদ দিয়ে ওর বয়ফ্রেন্ডের সাথে চলে যায়। কিন্তু ইউনা এরপর তার ছোট ভাই রায়ানকে নিয়ে রাস্তায় চলে যায় ভুট্টা বিক্রি করার জন্য। তো কিছুক্ষণের মধ্যে রায়ান তার সমস্ত ভুট্টা বিক্রি করে কোথাও চলে যায়। আর ইউনা এটা খেয়াল করে, তবে এটা প্রথমবার হচ্ছে না, গত 1.5 মাস ধরেই ও হঠাৎ করে ভুট্টা বিক্রি করে কোথাও চলে যায় এবং তার 2-3 ঘন্টা পরে চলে আসে। তো আজকে ইউনা সিদ্ধান্ত নেয় এর পরের বার ও যখন যাবে, ইউনা করবে করে ছোট ভাইয়ের পিছু করবে। আর এর পরের সিনেমা দেখতে পাই রবার্ট নামের একজন লোককে, যে তার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষ করেছে, কিন্তু তার বর্তমানে কোনো জব নেই। তবে সে এদিক ওদিক যে ঘুরে তা কিন্তু না, বেকার বসে যে থাকে তা কিন্তু না, তার গরিবদের প্রতি অনেক মায়া। সে বস্তির যে গরিব বাচ্চা কাচ্চা রয়েছে ওদেরকে ফুটবল খেলা শেখায়, ক্লাস পড়ালেখা করা শেখায় এবং বিভিন্ন ধরনের স্পোর্টস শেখায়। তার বিশ্বাস যে এতে করে এই গরিব বাচ্চারা জীবনে একটু হলেও ভরসা হবে। আর এরপর আমরা দেখি সে বেঞ্চে বসে থাকা বাচ্চাদেরকে বলে তোমরা খেলো, কিন্তু তারা মানা করে বলে যে আমাদের মা এই গেম খেলতে আমাদের বারণ করেছে, কারণ আমাদের যদি হাড় ভেঙে যায় তাহলে আমাদের কাছে এত টাকা নেই যে অসুখের আমরা চিকিৎসা করাতে পারবো। তো রবার্টের এই কথা শুনে অনেক কষ্ট লাগে। তো এর জন্য সে একটা নতুন বুদ্ধি বের করে যে কোন খেলা ওদেরকে রিস্ক হবে না। তো সে একটা বুদ্ধি বের করে যে তোমাদেরকে আমি দাবা খেলা শেখাবো, এতে তোমাদের আঘাতও লাগবে না, তোমাদের বুদ্ধিও বাড়বে। তো বাচ্চারা ভাবতে থাকে এটা আবার কেমন গেম, এরকম কোনো
গেম রয়েছে নাকি। আর এরপর রবার্ট তার নিজের সময়ের গল্প বলতে শুরু করে। সে বলে, আমি নিজেও গরিব ছিলাম, অনাথ ছিলাম, আমার কাছে কলেজের ফি দেওয়ার মতো টাকা ছিল না, আর এর জন্য আমি একদিন কিছু ধনী বাচ্চাদের সাথে দাবা খেলি এবং ওই গেম জিতে যাই। আর ওটা বাজি খেলা ছিল এবং আমি যে টাকাটা পাই সেটা দিয়ে আমি ফি দিতাম। তো ওই টাকার কথা শুনে বাচ্চারা আগ্রহ দেখাচ্ছিল এবং খেলার জন্য রাজি হয়ে যায়। তো এভাবেই কিছুদিন কেটে যায়, কিন্তু এখনো রায়ন বারবার তার কাজ শেষ করে কোথাও যায়। তো এইবার ইউনা ফাইনাল সিদ্ধান্ত নিয়েই নেয় সে ওর পিছু করবে। তো এভাবে পিছু করতে করতে সে ওই জায়গায় পৌঁছে যায় যেখানে রবার্ট বস্তির বাচ্চাদেরকে দাবা খেলা শেখাচ্ছিল এবং সে ওখানে সকল বাচ্চাকে অনেক খুশি দেখে। সে দেখে ওখানকার সকল বাচ্চাকে ফ্রিতে একবেলা খাবারও দেওয়া হচ্ছে, যদিও অনেক দামি খাবার নয়, তবে তারপরে ওদের কাছে এই খাবার, এই আটা গুলানো খাবারেরই অনেক দাম। তো যাই হোক, রবার্ট যখন ইউনাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে সে তাকে হাসি মুখে ভেতরে আসতে বলে, কিন্তু সেখানকার কিছু বাচ্চারা ইউনাকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে কারণ ওর শরীর থেকে ঘামের দুর্গন্ধ আসছিল। আর এই বিষয়টা ইউনার অনেক খারাপ লাগে, কিন্তু রবার্টের কাছে সকল বাচ্চারা সমান, সে জানে যে গরিব হওয়ার কষ্ট কেমন। তো এর জন্য সে করে কি, ইউনাকে এনে খাবার দেয় আর ওই খাবার ইউনা অনেক তৃপ্তি করে খায়। মানে চিনি দিয়ে আটা গোলানো খাবার, বুঝতেই পারছো, আটা সিদ্ধ। মানে আমরা যারা বাংলাদেশি ইন্ডিয়াতে বসবাস করি আমাদের আইডিয়াও নেই যে আফ্রিকার মানুষরা এখনো কত পিছিয়ে রয়েছে, তারা কত কষ্ট রয়েছে। ইভেন আফ্রিকাতে এখনো এমন এমন রোগ রয়েছে যেগুলো আমাদের সব দেশ থেকে আরো 100 বছর আগে চলে গিয়েছে। তো যাই হোক, ইউনো অনেকদিন পরে এত ভালো একটা খাবার পেয়েছে, তাও আটা গোলানো খাবার, চিন্তা করো। তো এরপর রবার্ট করে কেউকে গ্লোরিয়া নামের একটা মেয়ের কাছে বসিয়ে দেয় এবং ওই মেয়েটাকে বলে, তুমি ইউনাকে দাবার বেসিক জিনিসগুলো শিখিয়ে দাও। তো সময়ের সাথে সাথে ইউনা রেগুলার যে এবং ইউনার আগ্রহ বাড়তে থাকে। আর সবচেয়ে বেশি কথা হচ্ছে একবেলা ফ্রি খাবার পাওয়া যায়, ওই খাবারটা অনেক বেশি ভালো গেছে। তো এই জন্য রেগুলার আসার সিদ্ধান্ত নেয় এবং পরের দিন যে আসবে ও নিজেকে অনেক সাফ করে তারপর আসে, যাতে ওর শরীর থেকে কোনো গন্ধ বের না হয়। তো এরপর রেগুলার আসতে আসতে ও ধীরে ধীরে দাবার সকল চাল শিখতে শুরু করে এবং এই খেলায় ওর অনেক আনন্দ লাগছিল। আর যে জিনিসটা আমরা আনন্দের সাথে শিখি সেটা কিন্তু আমাদের কষ্টও লাগে না, আমরা কখনো ভুলিও না এবং ওই জিনিসে আমরা ভয়ও পাই না। তো যাই ঘরের পেছনের অংশে ইউনা আর তার ভাই নিজেদের একটা দাবার বোর্ড বানায়, যেটা ওই যে পেপসির বোতলের ক্যাপ দিয়ে বানানো। যদিও এখানে কোনটা মন্ত্রী, কোনটা রাজা, কোনটা রানী এটা বোঝা যাচ্ছে না, তবে তারপরেও কারো যদি ইচ্ছা থাকে শেখার, দুটো পাথর দিয়েও শেখা যায়। তো যাই হোক, দুই ভাই বোনের মধ্যে এই খেলা মাথায় একেবারে ঢুকে গিয়েছে, কিন্তু ইউনার মধ্যে ইচ্ছা শক্তি আরো বেশি এবং সে একটু বেশি এই গেমে ঢুকে যাচ্ছিল এবং কিছুদিনের মধ্যেই সে এমন এমন সব চাল শিখে নেয় যে সেখানকার বাকি বাচ্চারা এই ধরনের চাল আজ পর্যন্ত এরকম দেখেইনি। আর অন্যদিকে আমরা রবার্টকে দেখতে পাই, তার কাছে একটা সরকারি চাকরির অফার আসে ইঞ্জিনিয়ারিং এর, কিন্তু ওই জব করতে হলে তাকে তো অনেক দূরে যেতে হবে। তো একে তো সে দোটানায় ছিল, সে যাবে কি যাবে না, তার উপর কে একজন ক্লিপবাজি করে বা ঘুষ নিয়ে তার চাকরিটা নিয়ে নেয়। তো এতে তার অনেক রাগ হয়ে যায়। আর এদিকে আমরা জানতে পারি রবার্টের স্ত্রী একজন স্কুল টিচার এবং কিছুদিন আগে তাদের একটা মেয়েও হয়েছে, যার জন্য তারা খুবই খুশি। তবে তারপরেও তারা যে অনেক আর্থিকভাবে সচ্ছল তা কিন্তু নয়, তাদের দুজনের সংসার চালাতে মোটামুটি ভালোই অসুবিধা হচ্ছিল, কিন্তু তাদের ভাগ্যে হয়তো অন্য কিছু লেখা ছিল। তো একদিন ইউনা যখন বাচ্চাদের সাথে খেলছিল তখন রবার্ট ইউনার চাল দেখে অবাক হয়ে যায়, কারণ এই চাল সে ইউনাকে কখনোই শেখায়নি, ইউনাটাই কিভাবে শিখলো। তো সবাই চলে যাওয়ার পরে ইউনাকে এই ব্যাপারে রবার্ট জিজ্ঞাসা করে। তো ইউনা বলে, আমি নিজে নিজে এটা শিখেছি, তো আমি যেহেতু পড়ালেখা পারি না তো কোনো বই থেকে আমি এটা শিখতে পারবো না, তো আমি নিজে থেকে এটা মাথা থেকে বের করে নিয়েছি। তো এটা শুনে রবার্ট অবাক হয়ে যায় এবং বুঝতে পারে যে ওর ভেতরে গড গিফটেড ক্রিয়েটিভিটি রয়েছে। তো এই জন্য সে ইউনাকে গেমে আরো বেশি ফোকাস করতে বলে আর বলে, তুমি যদি এভাবে এগিয়ে যেতে পারো একদিন তুমি গ্র্যান্ড মাস্টার হতে পারবে। তো নেক্সট সিনে আমরা দেখতে পাই রবার্ট উগান্ডার যে চেস ফেডারেশনের চেয়ারম্যান রয়েছে, দাবা ফেডারেশনের চেয়ারম্যান, তার সামনে বসে রয়েছে এবং তার সামনে বলে যে আমার বাচ্চাদেরকে পার্টিসিপেট করাতে হবে, কিন্তু চেয়ারম্যান স্পষ্ট মানা করে দেয়, এটা অনেক বড় একটা টুর্নামেন্ট আর তোমার বাচ্চারা যদি আসে আমাদের টুর্নামেন্টের আরো অসম্মান হবে, কারণ ওই বাচ্চারা হচ্ছে বস্তির। তো রবার্ট তখন বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু যদি আমি সবার ফি দিয়ে দেই তাহলে কি আপনি খেলতে দেবেন? তো এরপর রবার্ট ভয় না পেয়ে করে কি একটা ফুটবল ম্যাচ খেলে। ভয় না পাওয়ার ব্যাপারটার কারণ হচ্ছে কয়েক বছর আগে যখন ফুটবল খেলতে গিয়েছিল ওর পায়ে ফ্র্যাকচার হয়েছিল। তো এরপর ডক্টর তাকে চিরদিনের মতো ফুটবল খেলতে মানা করেছিল। তবে তারপরেও সে অনেক বড় একটা টুর্নামেন্টের আয়োজন করে বাজে সিস্টেম এবং এই ম্যাচটা সে খেলে, বাট প্রথমে ভালো খেলতে পারে না, বাট গেম যখন আস্তে আস্তে এগিয়ে যেতে লাগে সে ম্যাচটা জিতে যায় এবং ওই বাজের টাকাটাও জিতে যায়। আর তারপর সেই টাকাটা নিয়ে চেয়ারম্যানের ডেস্কে রাখে। তো চেয়ারম্যান অবাক হয়ে ভাবে সারামজাদা করলো নাকি, টাকা কই পেলো, এত দ্রুত টাকার ব্যবস্থা কিভাবে করে ফেললো। তো যাই হোক, এর জন্য সে নিরুপায় হয়ে রাজি হয়ে যায় এবং ওই বস্তির বাচ্চাদেরকে তার সাথে দিতে হয়। তো রবার্ট যখন বাড়িতে পৌঁছায় তখন জুলিয়া তার উপর রেগেছিল, কারণ সে তাকে কথা দিয়েছিল সে আর কখনোই ফুটবল খেলবে না, বাট রবার্ট তখন অনেকক্ষণ বোঝায় আর শেষে জুলিয়াও বুঝতে পারে। তো যাই হোক, আর মাত্র 3 দিন বাকি রয়েছে। তো এই জন্য এই 3 দিন রবার্ট তার গ্রুপের চ্যাম্পিয়নের সাথে ইউনার ম্যাচ লাগিয়ে দেয়। তো সবাই বসে ওই ম্যাচ দেখছিল এবং রবার্ট এটা দেখে অবাক হয়ে যায় যে ইউনা তার সামনের জনের চাল চালার আগে ও বুঝে যাচ্ছে যে ও কি চালটা চালবে, লাগে যেন ও প্রতিপক্ষের মন পড়তে পারছে। তো এই জন্য খেলার কিছুক্ষণের মধ্যে ও চাল দিয়ে দিচ্ছে, অনেক ফাস্ট ওর চালটাও দিয়ে দিচ্ছে, যে কারণে ইউনা অনেক সহজেই গেমটা জিতে যায় এবং সে এই বস্তির পোলাপনে নতুন চ্যাম্পিয়ন হয়ে যায় এবং সবাই তাকে কংগ্রেচুলেশন করে। আর অন্যদিকে ইউনার মায়ের কাছে একটা লোক গিয়ে বলে, তোমার বাচ্চাদেরকে তো একটা লোক জুয়া খেলা শিখাচ্ছে। তো মা তো এই কথা শুনে পাগল হয়ে যায়। এরপর সে করে কি খুঁজতে খুঁজতে সেই জায়গায় যায় এবং 2 বাচ্চার কান ধরে নিয়ে আসে, কিন্তু রবার্ট তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ইউনার মা মনে করে আমার সন্তানরা জুয়া খেলা শিখছে, মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী
যাকে বলে আর কি। তো এই ভুল বোঝাবুঝি দূর করার জন্য পরের দিন রবার্ট তার সাথে দেখা করতে যায় এবং তাকে বোঝায় আপনার দুইটা বাচ্চা এই গেমটা অনেক ভালো খেলে, এটা একটা ইন্টারন্যাশনাল গেম, আর এই গেমে ওদের বুদ্ধি অনেক বাড়বে, ওরা অনেক এগিয়ে যাবে এবং আপনাদের হয়তো ওরা যদি অনেক বড় প্লেয়ার হতে পারে আপনাদের টাকার অভাব দূর হয়ে যাবে। তো টাকার কথা শুনে ওর মা রাজি হয়ে যায়। মানে বুঝতেই পারছো দারিদ্রতা এমন একটা জিনিস, তাদের সব সমস্যার সলিউশন থাকে একটাই টাকা। তো যাই হোক বাচ্চারা অনেক এক্সাইটেড, তারা প্রথমবার এই ছোট্ট কুড়ো ঘর থেকে বের হয়েছে এবং এটা তাদের লাইফের একটা নতুন সফর। তো যাই হোক এরপর তারা সবাই অনেক দামি একটা কলেজে পা রাখে এবং তারা অবাক হয়ে যায় যে এরকমও দুনিয়া হয়, মানে ওদের আইডিয়া ছিল না যে ওদের দেশে এরকম জায়গা রয়েছে। তবে এই জায়গা দেখে ওরা অনেক ভয় পেয়ে যায়। একে তোরা বস্তির, দ্বিতীয় কারণটা হচ্ছে ওরা যদি এই ম্যাচ হারিয়ে যায় তাহলে হয়তো এই বড় লোকেরা ওদের অনেক অপমান করবে, ওদের স্যার রবার্টকে অনেক অপমান করবে। তো এই ভয় ওরা পুরো দিন কাটিয়ে দেয়। তো ঘুমানোর জন্য ওদের জায়গা দেওয়া হয়, তো ওদেরকে ঘুমানোর জন্য অনেক হাই ফাই বেড দেওয়া হয়েছে, মোটা মোটা তোষক দেওয়া হয়েছে, কিন্তু ওরা তো গরিব বাচ্চা, ওরা কখনোই বিছানায় ঘুমায়নি। তো ওরা সবাই করে কি সারা জীবনের মতো কম মূল্যে মাটিতেই ঘুমিয়ে পড়ে একসাথে। তবে তারা ওরা বিছানায় ঘুমানোর চেষ্টা করে কিন্তু বিছানায় কোনোভাবেই ঘুমাসে না, এজন্য ওরা পরে মাটিতে গিয়ে ঘুমিয়ে পড়ে। তো রবার্ট যখন পরে সেটা দেখে ওর চোখ দিয়ে পানি চলে আসে, মানে ওদের কথা চিন্তা করে, কারণ ও গরিব বাচ্চাদের দুঃখ জানে এবং ও অভাব অনেক কাছ থেকে দেখেছে। তো যাই হোক পরের দিন সবাই ঘুম থেকে ওঠে আর সবাই অনেক ভয়ে কাঁপছিল, তারা বাইরে যেতেও ভয় পাচ্ছিল। বাট রবার্ট ওদের কাছে এসে একটা গল্প শোনায় যাতে ওদের মনে একটু সাহস আসে। রবার্ট বলে তোমাদের জন্য আজকের দিনটা অনেক বড়, কারণ ওখানে বড় লোকের পোলাপানরা শুধুমাত্র মজা করতে এসেছে, কিন্তু তোমরা এসেছো তোমাদের ভাগ্য পরিবর্তন করতে, তোমাদের পরিবারের ভাগ্য পরিবর্তন করতে। তো তোমাদের দেখিয়ে দিতে হবে যে তোমরাও কারো চেয়ে কম নাও, মেধা ধনী গরিবের আলাদা হয় না। আর এই কথা শুনে সবার ভেতরে একটা ইচ্ছা শক্তি চলে আসে, সাহস চলে আসে, তারা বাইরে গিয়ে খেলা শুরু করে দেয় এবং কিছুক্ষণের মধ্যে ইউনার ছোট ভাই রায়ান তার ম্যাচটা জিতে যায় এবং ওর ম্যাচ যেতে দেখে বাকি বাচ্চারাও সাহস পেয়ে যায়। আর এদিকে আমরা ইউনাকে দেখতে পাই, সে ওই কলেজের চ্যাম্পিয়নের সাথে খেলছিল এবং এখানে ইউনে এমন সব চাল ছিল ওই চ্যাম্পিয়ন ছেলে দাবা খেলার বইতে ওই চালগুলো পায়নি এবং সেই ইউনার পরবর্তী চাল দেওয়ার আগেই টাইম আউট হয়ে যায় এবং ইউনা গেমটা জিতে যায় এবং এর সাথে বস্তির বাচ্চারা ওই টুর্নামেন্ট জিতে যায় এবং ইউনা গোল্ড মেডেল পায়। কিন্তু ওদের তো গোল্ড মেডেলে খুশি আসবে, ওদের আসবে টাকায়। তবে তারপরেও কিছু করার নেই, মাত্র যাত্রার শুরু। তো যাই হোক তারপরেও অনেক খুশি, সবচেয়ে বেশি খুশি হচ্ছে রবার্ট। আর বাড়ি যাওয়ার সময় ইউনা বলে আমার বিশ্বাসই হচ্ছে না আমি গোল্ড মেডেল জিতেছি, কাল পর্যন্ত আমি ভুট্টা বিক্রি করছিলাম কিন্তু আজ এইসব কিভাবে হয়ে গেল। তো রবার্ট তখন বলে তুমি চিন্তা করো না, তোমাকে আমি পড়ালেখাও শিখাবো। তো এরপর সে ইউনাকে করে কি তার যে স্ত্রী জুলিয়া রয়েছে যে মাস্টার, তার কাছে নিয়ে যায় এবং ওকে পড়াশোনা করানো শুরু করে দেয়, কারণ জীবনের প্রতিটা মোড়েই পড়াশোনার প্রয়োজন রয়েছে। তো যাই হোক টুর্নামেন্ট শেষ হওয়ার পরে সবাই আবার তাদের কাজে লেগে যায়। আর একদিন যখন দুই ভাই বোন ভুট্টা বিক্রির জন্য রাস্তায় যায় তখন একটা লোক রায়ানকে ডাক দেয়, মানে ভুট্টা কিনবে আর কি। তো রায়ান যখন রাস্তা পার হতে লাগে তখনই করে কি একটা বাইক আসে এবং একটা বাইক এসে ধাক্কা খেয়ে রায়ান পড়ে যায়। তো ইউনা চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কেউ এগিয়ে আসে না, বাট ফাইনালি একটা মোটর সাইকেল ওয়ালা এগিয়ে আসে এবং ওদের নিয়ে হসপিটালে যায়। তো যাই হোক রায়ানের দ্রুত চিকিৎসা করা হয়, সেখানে ওদের মাও ছিল। তবে ওরা এত গরিব যে তার ছেলের কি হবে এর চেয়ে এখানে কয় টাকা হসপিটালের ফি দিতে হবে এটা নিয়ে সে ভয় পাচ্ছে, কারণ ভুট্টা বিক্রি করার কয় টাকা আসে, তার উপর আজকে তো কাজই হয়নি। তো এই জন্য সে করে কি যখন ডক্টররা ছিল না ওই অবস্থায় লুকিয়ে হসপিটাল থেকে পালিয়ে নিয়ে আসে। আর এই দৃশ্যটাই সিনেমার সবচেয়ে ইমোশনাল একটা দৃশ্য ছিল। তবে বিপদ ওদের পিছু ছাড়ে না, ওরা এরপর যখন বাড়ি থেকে পৌঁছায় ওরা দেখতে পায় ওদের বাড়িতে তালা লাগানো, আর এটা তাদের বাড়ির মালকিন লাগিয়ে দিয়েছে, কারণ এখনো পর্যন্ত তারা বাড়ি ভাড়া দেয়নি। তো তখন ইউনার মা অনেক হাতে পায়ে ধরে, কিন্তু এই দুনিয়া তো খুবই নিষ্ঠুর এবং প্রফেশনাল, এত মিনতি করার পরও এত অসুস্থতার পরও রাজি হয় না। তো ওদেরকে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে হয়, কে জায়গা দেবে, সবাই তো গরিব। তো এরপর ইউনার মা তার কোলে বাচ্চা নিয়ে আরেক ছেলেকে নিয়ে এভাবে বাড়ি খুঁজতে থাকে, শেষে কেউ জায়গা না দিলে তার রাস্তায় ঘুমিয়ে পড়ে। তো পরের দিন রবার্ট যখন এই ব্যাপারে জানতে পারে সে করে কি তাদের কাছে যায় এবং কিছু খেতে দেয় আর ইউনাকে বোঝায় এটা তোমার জীবনের পরীক্ষা এবং এই পরীক্ষাতেই তোমাকে জিততে হবে, তোমাকে লড়তে হবে। তুমি যদি হার মেনে নাও তাহলে এভাবে নিজের চোখে নিজে সারা জীবন লুজার হয়ে যাবে। যত বেশি বিপদে পড়বে মনে রাখবে তত বেশি মনোবল শক্ত করতে হবে। তো ওই রাতে আমরা দেখি ইউনার মা তার হাজবেন্ডের ফটো দেখে এবং তার ভালো দিনগুলোর কথা মনে করে, যখন তার হাজবেন্ড কষ্ট করে ইনকাম করতো, সে সংসার সামলাতো। তো তার কাছে মনে হয় ভালো দিন কেন এত দ্রুত কেটে যায়। তো যাই হোক এরপর কাহিনী আরো এগিয়ে যায়, তারা অন্য একটা ভাড়া বাড়ি পেয়ে যায় এর চেয়ে আরো কম দামে এবং তারা সেখানে গিয়ে থাকা শুরু করে। আর এটা অবশ্যই রবার্টের সাহায্যে হয়েছে। আর ওইদিকে ইউনাও তার গেমে পুরোপুরি মনোযোগ দিয়ে দিচ্ছিল এবং ধীরে ধীরে সে সকল টুর্নামেন্ট জিততে শুরু করে। আর একদিন যখন রবার্ট গেমের কিছু ট্রিক্স তাকে শেখাচ্ছিল তখন উল্টো ইউনা রবার্টকে শেখাতে শুরু করে এবং সে তার গুরুকে হারিয়ে দেয়। তো রবার্ট তো এটা দেখে অবাক হয়ে যায় এবং ইউনা এখানে যেভাবে গেম খেলেছে এটা দেখে রবার্টের মাথায় একটা জিনিস আসে, সেটা হচ্ছে ইউনাকে যে কোনো মূল্যে ন্যাশনাল লেভেলে খেলাতে হবে। তো এই জন্য সে করে কি ওই ন্যাশনাল লেভেলের যে অফিসার রয়েছে তাদের আশেপাশে ঘুরতে থাকে, যাতে কিছুদিন পরে এই পুরো আফ্রিকার কন্টিনেন্টালের যে দাবা খেলা অনুষ্ঠিত হবে সুদানে সেখানে অংশগ্রহণ করতে পারে। তো অনেক ঘোরাঘুরি করে, পেপার জমা দেয়, কিন্তু কোনো কাজ হয় না। কিন্তু কথায় আছে তুমি যদি কোনো কিছু ইচ্ছা করো সৃষ্টিকর্তা মিলিয়ে দেয়। তো রবার্ট যখন একদিন অফিসে বসেছিল তার কাছে কল আসে এবং তাকে বলা হয় তার 3 জন বাচ্চাকে সুদান চেস চ্যাম্পিয়নশিপের জন্য সিলেক্ট করা হয়েছে এবং তাদের মধ্যে ইউনাও রয়েছে। তো রবার্ট এতে অনেক খুশি হয় এবং সে ইউনার মায়ের সাথে ব্যাপারটা শেয়ার করে এবং তাকে কথা দেয় আপনার মেয়ে যদি এই টুর্নামেন্ট জিতে আসে আমি ইউনা এবং আপনার ছেলে রায়নকে আমার স্ত্রীর স্কুলে পড়াবো এবং ওদের পুরো পড়ালেখার খরচ আমার। তো এতে ইউনার মা রাজি হয়ে
যায় আর যাওয়ার সময় ইউনাকে অনেক মোটিভেট করে যে তোর উপর এই সংসারের ভবিষ্যৎ নির্ভর করছে। তো এরপর এই বস্তির 3 বাচ্চা জীবনে প্রথমবারের মতো প্লেনে ওঠে। বিষয়টা ওদের জন্য অনেক এক্সাইটমেন্টের ছিল বাট অনেক ভয়েরও ছিল। মানে বুঝতেই পারছো ফার্স্ট টাইম যারা প্লেনে চলে, তারপর প্লেনটা যখন টেক অফ করে তখন ব্যাপক অ্যাবডোরেন খাওয়ানো হয় আর কি। তো যাই হোক, ওখানে পৌঁছে ওদেরকে 3 রাউন্ড খেলতে হবে, যেখানে তাদের সাথে কিছু বিখ্যাত প্লেয়ারের সাথে কম্পিটিশন করতে হবে। তো প্রথম রাউন্ডে ওরা হেরে যায় সবাই, কিন্তু পরবর্তী 2 রাউন্ড ওরা খুব সহজে জিতে যায়। তো ওদেরকে ট্রফি দিয়ে দেওয়া হয়, এর সাথে কিছু টাকাও দেওয়া হয় এবং এই পুরো নিউজ উগান্ডাতে ছড়িয়ে পড়ে। চিন্তা করো, পুরো আফ্রিকার মধ্যে ওরা ফার্স্ট হয়েছে এবং পুরো উগান্ডাতে ওরা ফেমাস হয়ে যায় এবং ওখানে 5 স্টার হোটেল থেকে ওদেরকে স্পন্সরশিপ করা হয়। কিন্তু এর ফলে একটু সমস্যাও হয়। ইউনা যখন এরপর বাড়িতে আসে তখন ওর মায়ের ছোট কুড়ে ঘরটিকে ওর কাছে ঘৃণা লাগতে শুরু করে। ঘরের কোনো কাজও করে না, ভুট্টা বিক্রি করার কাছে ইমেজে লাগে, আমি ভুট্টা বিক্রি করতে যাব মানে ইজ্জতে লাগে। পরিষ্কার ভাবে বলতে গেলে ইউনার মধ্যে অহংকার চলে এসেছে আর এই জিনিসটা ওর মায়ের একদমই ভালো লাগে না। আর এই জন্য সে রবার্টকে ডাকে এবং বলে ওর অহংকার এমন পর্যায়ে চলে গিয়েছে আমি তোর সাথে বসবাস করতে পারছি না। এবং এখানে ইউনার এত বেশি অহংবোধ এবং কনফিডেন্স চলে এসেছে যে ওভার কনফিডেন্স, সে রাশিয়াতে যে চেস অলিম্পিক খেলার কথা রয়েছে সেখানে জয়েন করতে চায়। তবে রবার্ট সহ সবাই এগুলো মানা করে দেয়, কারণ বুঝতেই পারছো অনেকগুলো টাকার প্রয়োজন আর ও এখনো প্রিপেয়ার্ড নয়। কিন্তু ইউনার এখন একটাই চিন্তা, টাকা কামাতে হবে। মানে এখানে একটা জিনিস বুঝাই, একসময় ইউনা কিন্তু প্যাশনের সাথে খেলতো, কিন্তু এখন সে টাকা কামানোর জন্য খেলতে চায়। তো যখন তুই প্যাশনটাকে সাইড করে টাকার ধান্দা করবে তখন কিন্তু ওটার সফলতার হার কমে আসে। তো তারপরে ইউনা সবাইকে কোনোভাবে রাজি করিয়ে নেয় এবং উগান্ডার সরকারের কাছ থেকে স্পন্সরশিপ পেয়ে সে রাশিয়াতে যায়। আর এখানে রবার্ট তাকে আবারও বোঝায়, তুমি কিন্তু টাকা নিয়ে ভাববে না, তুমি শুধু তোমার প্যাশন মনে করে গেমটাকে ন্যাচারাল ভাবে খেলবে এবং সামনের জনকে হারাতে হবে। এরপর যখন গেম শুরু হয় তার মোকাবেলা হয় হচ্ছে রাশিয়ার একটা সুন্দরীর বিরুদ্ধে। তো ইউনার টাকা জিততে হবে, ও তাড়াহুড়ো করে কি ভুল চাল মেরে দেয় এবং রাশিয়ান ওই দাবা খেলোয়াড়ের কাছে হেরে যায়। আর এই এত বড় একটা টুর্নামেন্টে হেরে যাওয়ার যন্ত্রণা ও আর সহ্য করতে পারে না, ও বাইরে এসে অঝরে কাঁদতে শুরু করে। আর তারপর সে রবার্টকে বলে, আমি এই গেম খেলার আসলে যোগ্যই নই, আমার যোগ্য জায়গা হচ্ছে বস্তি আর আমার যোগ্য কাজ হচ্ছে ভুট্টা বিক্রি করা। কিন্তু রবার্ট তখন বোঝায়, দেখো খেলায় হার জিত থাকবেই, বাট তোমার নিজের উপর ভরসা রাখতে হবে এবং যেখানে ভুল করেছো সেখান থেকে শিখে নিতে হবে। তো তোমার এবারের ভুলটা কি ছিল? তুমি টাকার জন্য খেলতে এসেছিলে তাই না? তো তোমাকে কি পরিবর্তন করতে হবে তুমি নিজেই জানো। তো এরপর তারা ফিরে আসে, ইউনা তার কাজে আবারও লেগে যায়। কিন্তু এখানে একটা যে প্লাস পয়েন্টটা হয়েছে, ইউনা এত বেশি নাম করে ফেলেছে যে ওর আশেপাশের যে বস্তির লোকেরা ছিল তারা যখন ইউনাকে দেখতো সবাইকে মোটিভেট করতো। নর্মালি কি হয়, আমাদের দেশে কেউ প্রতিষ্ঠিত হলে আমরা কি করি, উল্টারো টিটকারি করি, হিংসার চোখে দেখি, সব দেশেই তাই দেখে। তবে তারপরে ওর বস্তির যে মানুষ তারা খুব গর্ব করতো ইউনাকে নিয়ে, ওকে সবসময় দেখলে ভালো ভালো কথা বলতো। তো এতে ইউনার ভেতর আরো জোশ চলে আসে এবং সে ভেতর থেকে অনেক খুশি বোধ করে। তো যাই হোক, একদিন পুরো উগান্ডাতে মারাত্মক ঝড় হয়, প্রবল বৃষ্টি হতে থাকে, সব জায়গায় পানিতে ভরে যায়। আর তখন ইউনার মা তার যে অসুস্থ ছেলে যেটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওকে তার বড় মেয়ের দায়িত্বে রেখে গিয়েছিল। কিন্তু ও এত দায়িত্বশীল যে ওর ছোট ভাইকে ছেড়ে ওর বয়ফ্রেন্ডের সাথে চলে গিয়েছে। তো দেখতে দেখতে ওদের বাড়ি পানিতে ডুবে যায়। আর ওই সময় ওর ছোট ভাই কোন রকম একটা দড়ি ধরে দাঁড়িয়েছিল, কারণ ও তো এমনিতে অসুস্থ, ওর পা ভাঙা, ও প্রায় ভেসে যাচ্ছিল। তবে ওর মা অল্পের জন্য এসে তার সন্তানকে জড়িয়ে ধরে। তবে এর ফলে ওদের পুরো ঘর নষ্ট হয়ে যায় এবং কোনো উপায় না দেখে ওরা মাস্টার রবার্টের বাড়িতে চলে আসে এবং মাস্টার রবার্ট ওদের জায়গা দেয় এবং বলে যতদিন বাড়ি ঠিক না হচ্ছে তোমরা এখানে থাকো। আর পরের দিন মাস্টার রবার্টকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে জুলিয়া তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তোমার এত মন খারাপ কেন? তো রবার্ট বলে, আমি গভর্নমেন্টের সুপারভাইজারের জব পেয়েছিলাম, কিন্তু সরি আমি তোমাকে না বলে সেটা মানা করে দিয়েছি। তো জুলিয়া প্রথমে কষ্ট পায়, চুপ করে থাকে, কিন্তু পরে সে যখন রবার্টের চোখে ওই গরিব বাচ্চাদের জন্য ভালোবাসা দেখে তখন সে তার এই সিদ্ধান্তকে সমর্থন করে এবং বলে, তুমি অনেক ভালো কাজ করছো, এর ফল আমরা হয়তো অবশ্যই ভবিষ্যতে পাবো। আমাদের অনেক ধনী হতে হবে এরকম কোনো ব্যাপার নয়, কিন্তু আমরা যদি সুখে থাকতে পারি সেটা ধনী হওয়ার চেয়ে অনেক বেশি আনন্দের। তো এরপর দিন কাটতে থাকে এবং আমরা দেখতে পাই ইউনার মা আবারও তার পুরনো বাড়িতে গিয়েছে, কিন্তু ইউনা এখনো রবার্টের কাছে রয়েছে এবং সে শুধুমাত্র গেমই খেলছে। আর এরপর ওর ভাইও বাড়ি ফিরে আসে আর এভাবে কয়েক মাস কেটে যায়, ইউনা বাড়িতে আসেনি। তো এর জন্য তাদের কথা ওর মনে পড়ে। আর একদিন রবার্ট যখন ইউনার সাথে খেলছিল তখন রবার্ট ইউনাকে বলে, কয়েকদিনের মধ্যে একটা চেস চ্যাম্পিয়নশিপ খেলা হবে যেখানে পৃথিবীর সব বড় বড় গ্র্যান্ড মাস্টার আসতে চলেছে, তো ওখানে আমি তোমাকে এন্ট্রি করিয়ে দেবো। তবে তার আগে তোমাকে যেটা করতে হবে, তোমার মায়ের সাথে তোমার দেখা করতে হবে। আর তুমি কি জানো এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আর দামি জিনিস যদি কিছু থেকে থাকে সেটা কি? সেটা হচ্ছে মা। একটা মা তার বাচ্চাদের জন্য সব করতে পারে। তুমি অনেকদিন তোমার মায়ের সাথে দেখা করোনি, তোমার কি মনে হয় না তোমার মা এতে কষ্ট পাচ্ছে? তো ইউনা এটা বুঝতে পারে আর এর জন্য সে পরের দিনই তার মায়ের সাথে দেখা করতে যায় এবং সে দেখতে পায় তার মা রোদে বসে ভুট্টা বিক্রি করছিল। তবে ইউনাকে দেখে ইউনার মায়ের সকল ক্লান্তি গায়েব হয়ে যায় এবং ইউনাকে জড়িয়ে ধরে অনেক কাঁদে। আর তখন সে রবার্টকেও সেখানে দেখে এবং তাকে কিছু ভুট্টা ফ্রিতে গিফট দিয়ে দেয় এবং তার সামনে ঝুঁকে সম্মান জানায়, কারণ এতদিন তার মেয়ের খেয়াল রেখেছে। কিন্তু রবার্ট বলে, এসব তো আপনার কারণেই হয়েছে, আপনার পরিশ্রমের কারণেই তো আপনার মেয়ে এত বড় হয়েছে এবং আমরা এত দূর আসতে পেরেছি। তো যাই হোক, 2 দিন পর ওই দিন চলে আসে যেদিন ইউনাকে খেলতে হবে এবং সে সবচেয়ে ভালো খেলার সামনে বসে। খেলা শুরু হয়ে যায়, কিন্তু এখানে ইউনাকে তার প্রতিপক্ষের চেয়ে অনেক বেশি দুর্বল লাগছিল, মানে সে বারবার তার গুটিগুলো হারাচ্ছিল। আর রবার্ট যখন এটা দেখে সে তখন ইউনার সাহস বাড়িয়ে দেয় এবং বলে, তুমি ভাবো তুমি এখানে রয়েছে, দুনিয়ার সব চিন্তা বাদ দাও, তোমার হারলে কি হবে, জিতলে কি হবে, এইসব চিন্তা বাদ দাও। তুমি যদি হেরেও যাও আমি তোমাকে কিছুই বলবো না, কিন্তু তুমি যদি মনোবল হারিয়ে ফেলো তাহলে আমি অনেক কষ্ট পাবো। আর আমরা জানি আগুন লাগানোর জন্য একটা ম্যাচের
কাঠি কিন্তু যথেষ্ট। তো এই কথা ইউনাকে আগুন জ্বালিয়ে দেয় এবং ইউনা এমন কিছু চাল চালতে শুরু করে যেটা তার সামনের বসা প্লেয়ার কিছুই বুঝতে পারে না, এবং ইউনা এখানে আগে থেকেই বুঝতে পারছিল যে পরের চালটা তার প্রতিপক্ষ কি চালতে চলেছে, এবং সে তার ক্যালকুলেশনের মাধ্যমে গেমটা জিতে নিচ্ছিল এবং ফাইনালি ইউনা গেমটা জিতে যায়। আর এই জিত কিন্তু ইউনার একার জিত ছিল না, সেখানকার বসে থাকা উগান্ডার সকল মানুষ, কোচ, পরিবার, পুরো বস্তির ছিল। তার জয় পুরো বস্তি, পুরো উগান্ডা একসাথে সেলিব্রেট করে এবং পুরো বস্তিতে অনেক আনন্দ ছিল। এবং এরপর ইউনার উপরে রবার্ট একটা বই লিখে এবং ইউনা হয়ে যায় একজন সেনসেশন, সে মডেল হয়ে যায়, বিভিন্ন বিউটি পার্লারের উপর ওর ছবি লাগানো হয়, মানে ইউনা মোটামুটি ভালো টাকার মালিক হয়ে যায় আর কি। তো একদিন রবার্ট আর ইউনা তাদের বাড়িতে আসে এবং সবাইকে নিয়ে অন্য একটা বাড়ির সামনে দাঁড় করায়। তো ইউনার মা তখন ইউনার দিকে তাকায় আর তখন ইউনা বলে, মা আমি বলেছিলাম না তোমাকে একটা নতুন বাড়ি কিনে দেবো, এটাই আমাদের বাড়ি। তো এটা শুনে ইউনার মায়ের চোখে পানি চলে আসে। চিন্তা করো, ইউনাদের যে ফ্যামিলি ছিল তাদের আজকে একটা নিজস্ব জমি হলো, মাথার উপর একটা ছাদ হলো, এর চেয়ে আর কি থাকতে পারে? তোমার কাছে হয়তো সফল হওয়া মানে ফেরারি গাড়ি নিয়ে ঘোরা, 10 তলা বিল্ডিং থাকবে, বাট ওদের কাছে মাথার উপর যে একটা নিজস্ব ছাদ রয়েছে, চারপাশে 4টা দেয়াল রয়েছে, এটা অনেক কিছু। তো যাই হোক, ইউনার এতগুলো টাকা এসেছিল মূলত ওই বুক সেলিং এর মধ্য দিয়ে, কারণ ওই বুকটা আমেরিকাতে অনেক বিক্রি হয়েছে, আমেরিকা, ইউরোপে, আর এর সাথে ও মডেলিং এর একটা যে ছবিটা ওই যে তুলেছে সেখান থেকে টাকা এসেছে, আর সেই টাকা দিয়ে ইউনা মূলত এই বাড়িটা উপহার দিয়েছে তার মাকে। আর এরপর এই সিনেমার লাস্টে আমাদের আসল ইউনা এবং আমাদের আসল ইউনার মাকে দেখানো হয়, যেখানে আমাদের বলা হয় যে ইউনা হচ্ছে উগান্ডার প্রথম এবং একমাত্র গ্র্যান্ড মাস্টার। আর এরপর আমাদের সকলগুলো ক্যারেক্টারের আসল চেহারা দেখানো হয়, যেমন আমাদের রবার্ট মানে মাস্টারকে দেখানো হয়। তো এখানে ইউনার সফল ঠিক আছে, তবে এখানে রবার্টের মতো একটা টিচার না থাকলে এরকম ইউনা তৈরি হতো না। আর একটা কথা আমি সিনেমার শুরুতে বলেছিলাম, তোমার জন্ম যেখানেই হোক তোমার নিজেকেই চেষ্টা করতে হবে। ইউনা যদি ভুট্টা বিক্রি করে ওর ভাইয়ের পিছু পিছু ওই জায়গাতে রবার্টের কাছে না যেত, তারপর যদি সেখানে গিয়ে দাবা খেলা শেখা না শুরু করতো, তার আগ্রহ না আসতো, ভালো না খেলতো, তাহলে রবার্টের তার উপর নজর পড়তো না। এবং তারপর কি হয়েছে পুরোটা তো নিজের চোখেই দেখেছো। মানে জাস্ট চিন্তা করো, এখন দুনিয়া এমন পর্যায়ে চলে গিয়েছে, ইন্টারনেট রয়েছে, তারপর স্পোর্টস রয়েছে, পড়ালেখা তো রয়েছে। যে যাই বলুক যে পড়ালেখা ওভাররেটেড, পড়ালেখা কখনোই ওভাররেটেড না। এর কারণটা হচ্ছে তুমি নিজে দেখো, ইউটিউবিং করে কত পার্সেন্ট পোলাপান প্রতিষ্ঠিত হয়। তুমি ইউটিউবার দেখছো, আমার মতো কমপক্ষে 1 থেকে 1.5 লাখ পোলাপান আমার পজিশনে আসার জন্য চেষ্টা করছে। তারপর যতগুলো ফুড ব্লগার দেখো বা যতগুলো তোমার টিকটকার দেখো, এখানে কি 100 জন চেষ্টা করলে 100 জনই সফল হতে পারছে না? এখানে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ রয়েছে, হয়তো 100 জনের মধ্যে 2% বা 3% সফল হচ্ছে, আর তাদেরকে তোমরা ঘুরে ফিরে দেখছো। কিন্তু এই পর্যন্ত যতজন মানুষ সফল হয়েছে পড়ালেখার মাধ্যমে সবচেয়ে বেশি সফল হয়েছে, পড়ালেখার পার্সেন্টেজ সবচেয়ে বেশি। যেমন যদি কেউ গ্রাজুয়েশন কমপ্লিট করে, হ্যাঁ অনেকে সফল হতে পারে না, বাট যদি পার্সেন্টেজের হিসাব করো সফলতার, পড়ালেখায় কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে প্রতিষ্ঠিত করেছে। আবার খালি পড়ালেখা করলেও হবে না, তুমি যদি পড়ালেখা করে 1 নম্বর একটা ভোদাই হও, তোমার যদি অলস থাকো বা তোমার ভিতর ক্রিয়েটিভিটি না থাকে, তোমার পিএইচডি করেও কোনো লাভ নেই। এমনকি তুমি যদি ইউটিউবার হতে চাও কিংবা তুমি যদি টিকটকার হতে চাও, তোমার একটা না একটা গুণ থাকতে হবে। সেটা আবলামির গুণ হতে পারে, মানে হিরো আলমকে তোমার কাছে ওভাররেটেড মনে হতে পারে, বাট তোমার কি মনে হয় না হিরো আলমের মতো কমপক্ষে 2-4-50 হাজার পোলাপান ট্রাই করেছে এরকম আবলামি করে হিরো আলমের পজিশনে যাবে, তারা সবাই কি হিরো আলমের পজিশনে যেতে পেরেছে? তো যে যে দিকে যায় তাকে সেই কাজে অবশ্যই বেস্ট হতে হবে। যেমন ইউনা তার কাছে বেস্ট ছিল, সেজন্য ইউনা তার পজিশনে যেতে পেরেছে। ইভেন আমি যে ইউটিউবিং করেছি, হয়তো আমিও ভালো কিছু করেছিলাম, এই জন্য এই পজিশনে আসতে পেরেছি। এবং অন্যান্য যাদেরকে দেখো, তারা তাদের জায়গায় বেস্ট করেছে। এখন তুমি বলতে পারো যে অমুক তাবাল, অমুক এইটা, হ্যাঁ ও আবলামিটাই বেস্ট ভাবে করেছে, এরকম একটা ব্যাপার আর কি। আর একটা ব্যাপার হচ্ছে পড়ালেখা, এটা কোনোভাবেই ওভাররেটেড না। পড়ালেখা তো মাস্ট। এই যে আমি ইউটিউবিং করছি, আমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে তারপরে ইউটিউবিং করছি, কিন্তু এখনকার পোলাপানের যে সমস্যা হয়েছে, ওরা মোবাইলে ঢুকলে দেখে অমুকে ট্রেডিং করে কোটি কোটি টাকা কামাচ্ছে, অমুকে বেটিং করে কোটি কোটি টাকা কামাচ্ছে, অমুকে ইউটিউবিং করে কোটি টাকা কামাচ্ছে, অমুকে টিকটক করে কোটি টাকা কামাচ্ছে। তো ওদের হয় কি 7, 8, 9, 10 থাকতেই ওদের সমবয়সী আরেকজনকে দেখে আইফোন চালাচ্ছে, বাইক চালাচ্ছে, ওটা দেখে ওদের মাথায় ওটা ঢুকে যায় যে আমারও ওই রকম হতে হবে। তো ওদের প্রেশারটা, যে প্রেশারটা ওদের নেওয়া উচিত মাস্টার্স কমপ্লিট করার পরে টাকা কামানোর প্রেশার, সেটা ওরা অনেক ছোটবেলাতে নিয়ে ফেলছে। এর ফলে যেটা হচ্ছে ওরা ডিপ্রেশনে চলে যাচ্ছে, এবং ডিপ্রেশন থেকে যেটা হচ্ছে পড়ালেখা নষ্ট হচ্ছে, নেশাও চলে যাচ্ছে। খুব ডেঞ্জারাস একটা ব্যাপার। তো তোমরা যারা ইউটিউবিং করতে চাও বা ট্রেডিং করতে চাও বা যা মনে হয় তাই করতে চাও, ইন্টারনেট অবশ্যই অনেক একটা বড় অপরচুনিটি। আমি বলবো না যে পড়ালেখা শেষ করে ইন্টারনেটে যাও, তবে তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো, পড়ালেখাকে মেইন রেখে বাকি যে জিনিসগুলো রয়েছে ওগুলোকে অপশনাল হিসেবে নিতে হবে। হলে হবে, না হলে নাই, বাট তোমার পড়ালেখা মেন। তোমার মেইন এম থাকবে যে না আমি অমুক একটা অফিসার হবো, আমি অমুকটা করবো, এর পাশাপাশি যদি আমি কিছু করতে পারি দ্যাটস ফাইন, এইরকম। আর একটা কথা মনে রাখবে, সবাই একই রকম হবে না, সবাই একই রকম প্রতিষ্ঠিত হতে পারবে না। এখন আমি এই লেভেলের প্রতিষ্ঠিত হয়েছি বলে আমার পুরো গ্রামের সবাই আমাকে দেখে আমার লেভেলের প্রতিষ্ঠিত হতে পারবে, এটা তো না। আবার আমার চেয়ে উপরে যা রয়েছে তাকে দেখে আমি তার মতো প্রতিষ্ঠিত হব। ধরো একজন ট্রেডিং এ অনেক, বা আমার চেয়ে যে বড় হয়েছে তাকে দেখে আমার কাছে মনে হলো যে আমিও তার মতো প্রতিষ্ঠিত, তার লেভেলের হব না। আমি তাকে আইডলাইজ করতে পারি, তার মতো কাজ করতে পারি, বাট ওই তার মতো হতেই হবে এরকম প্রেশার নিলে আমি আরো ডিপ্রেসড হয়ে যাবো। আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি, হয়তো তোমরা বুঝতে পেরেছো কিনা আমি জানি না, তবে আমি যেটা বলবো, তোমার জন্ম যেখানেই হোক পড়ালেখাটাকে মেন রেখে তার সাথে সাথে তুমি যদি অপশনাল কিছু করতে চাও সেটা করতে পারো, তবে কোনো কিছুর জন্য অনেক বেশি অবজেস্ট হয়ে যেও না। এবং মোবাইল জিনিসটা যত কম চালাবে এটা তোমার জন্য তত ভালো হবে। একটা কথা সবসময় মনে রাখবে, যে যত বেশি নিজেকে এন্টারটেইন করবে বা মজা দেবে, সে তার ক্যারিয়ারে তত বেশি পিছিয়ে যাবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর গাইস, যারা ফুল ভিডিও দেখেছো তাদের জন্য একটা গুড নিউজ
রয়েছে সেটা হচ্ছে আমাদের একটা ক্লোথিং স্টোর রয়েছে, তোমরা সবাই সেটা জানো। আর আমাদের ক্লোথিং স্টোরটা একটু ডিফারেন্ট, এর কারণটা হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতো তোমার টি শার্টটি ডিজাইন করে নিতে পারো। মনে করো গুগল থেকে যে কোনো একটা গ্রাফিক্স তুমি ডাউনলোড করে দিলে, বা সামনে কোন গ্রাফিক্স থাকবে, পেছনে কোন গ্রাফিক্স থাকবে, বা তুমি তোমার বন্ধু বা বান্ধবীকে তার স্পেশাল ডেতে স্পেশাল একটা টি শার্ট গিফট করতে চাও, তাহলে আমাদের ওখান থেকে তুমি অর্ডার করতে পারো। আর র্যান্ডম স্টোরকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য র্যান্ডমের কো ওনার নাফিসের সাথে মিলে আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করেছি, যেখানে তোমরা যদি আমাদের স্টোর থেকে টি শার্ট কেনো তাহলে তোমাকে একটা কুপন দেওয়া হবে। আর সেই কুপনের এক পার্ট থাকবে আমাদের কাছে, এক পার্ট থাকবে তোমাদের কাছে। এবং এই ক্যাম্পেইনটা চলবে হচ্ছে 3 মাস পর্যন্ত। এবং এই 3 মাস পরে আমরা সেই কুপনগুলো নিয়ে লাইভে এসে লটারি করব। আর ওই লটারির মাধ্যমে আমরা অনেক ধরনের পুরস্কার দিতে চলেছি, যেমন এর মধ্যে রয়েছে একটা জিক্সার মোটরসাইকেল, একটা আইফোন, এছাড়াও নগদ 20,000 টাকাও পুরস্কার থাকবে, তার সাথে আরো ছোট বড় অনেক পুরস্কার থাকবে। তো আমি আশা করছি তোমরা সবাই এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করবে, অন্তত একটা টি শার্ট কিনে হলো, এবং আমাদের এই ক্যাম্পেইনটা সফল করতে সহায়তা করবে। আর আরো বিস্তারিত জানতে তুমি আমাদের পেজে চলে যাও, পেজের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে, র্যান্ডম স্টোরের লিঙ্কটা। এবং ওখানে আমাদের র্যান্ডম স্টোরের যে কো ওনার, সে ভিডিওর মাধ্যমে সবকিছু তোমাকে বুঝিয়ে বলবে। তো রিকোয়েস্ট থাকলো তোমরা একবার র্যান্ডম স্টোরে যাও এবং সেখান থেকে পুরো প্রসেসটা জেনে নাও, এবং অবশ্যই এই ক্যাম্পেইনটা সফল করো। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।